মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রেস কনফারেন্সে বলেছেন যে আপনার থেকে যদি কেউ 20 টাকা নিয়ে নেয় তাহলে আপনি টিউশনি করে সেই টাকা মেকআপ করার চেষ্টা করবেন। তিনি স্বীকার করে নিলেন এসআইআর এর ফলে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারোক্তি। এই যে বেকার ভাতা তাদের দিতে হলো, এই যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ যে বাড়াতে হলো, এটাই প্রমাণ করছে তৃণমূলের বাঙালি জাতীয়তাবাদ কাজ করছে না। আজকের এই লিস্টটাও সেটাই প্রমাণ করলো। অর্থাৎ এসআইআর যেভাবে প্রক্রিয়া চলছে, যদি সমর্থনটা মোটামুটি আগের মতোই থাকে, নিশ্চিতভাবে বিজেপি জিততে চলেছে। আমার মনে হয় বিজেপির নেতৃত্বের উচিত খুব স্পষ্ট করে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে কাকে তারা দেখছেন। পশ্চিমবঙ্গে উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গ বিহারও নয়, পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের মতো ট্রিট করলে কিন্তু এখানে ভরাডুবি হবে। তার নির্বাচন কমিশনের কোনো দায় নেই যে তৃণমূল জিতলো কি বিজেপি জিতলো কি অন্য কেউ জিতলো, তাদের কিছু দায় নেই, তারা তাদের কাজ করছে। সুতরাং এটা করে তারা নির্বাচন কমিশনের ওপরও যে চাপ সৃষ্টি করবে সেটাও সম্ভব হবে না। সো এটা একটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আমি কিছু বলতে পারছি না। স্যার, ভবানীপুর কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 47,000 ভোটার এখনও পর্যন্ত বাদের খাতায়। ভোটে কতটা প্রভাব পড়বে? ভোটে তো প্রভাব পড়বে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ই বলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে প্রেস কনফারেন্সে বলেছেন যে আপনার থেকে যদি কেউ 20 টাকা নিয়ে নেয় তাহলে আপনি টিউশনি করে সেই টাকা মেকআপ করার চেষ্টা করবেন। বিজেপির ভোটারদের ভোট আমরা পাবো। অর্থাৎ তিনি স্বীকার করে নিলেন এসআইআর এর ফলে তৃণমূল কংগ্রেসের ভোট কমবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বীকারোক্তি। অন্যরা কে কী বললো তো কিছু এসে যায় না। কেন এটা উনি বলছেন? কারণ এই যে ভুয়ো ভোটার, মৃত ভোটার বা শিফটেড ভোটার, এই ভোটারদের ভোট সাধারণত শাসক দল দিয়ে দেয়। সিপিএম আমলে সিপিএম দিত, কংগ্রেস আমলে কংগ্রেস দিত, এখন তৃণমূল দিয়ে দেয়। সুতরাং যদি ভুয়ো ভোটারদের নাম বাদ যায় তাহলে তৃণমূলের ক্ষতি বেশি। তো মমতা বন্দ্যোপাধ্যায় ভালো করে জানেন, এই জন্য উনি স্বীকার করে নিয়েছেন। এ ব্যাপারে তৃণমূলের আর কে কী বললো আমার মনে হয় না সেটাকে গুরুত্ব দেওয়ার দরকার আছে। এখনও পর্যন্ত সকাল থেকে বিভিন্ন জায়গায় তৃণমূলের গ্রাউন্ড লেভেলের কর্মী যারা, তারা রাস্তায় নেমে পড়েছেন, বিক্ষোভ প্রদর্শন করছেন এই এসআইআর সংক্রান্ত বিষয় নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে। এই বিষয়টা কীভাবে দেখছেন? না, তারা তো একটা পলিটিক্যাল মাইলেজ নেওয়ার চেষ্টা করছে। কারণ এই যে বিক্ষোভের মাধ্যমে তারা জনমানসে একটা তারা মেসেজ দেওয়ার চেষ্টা করছে, যাদের নাম বাদ গেছে তাদের সাথে তারা আছে। কিন্তু মুশকিলটা হচ্ছে যাদের নাম বাদ গেছে তারা যদি ভোট শেষ পর্যন্ত না দিতে পারে তাহলে তাদের সমর্থন পেয়েই বা তৃণমূল কংগ্রেস কী করবে? এখানেই হচ্ছে ফ্যালাসি এই পরিস্থিতিটার। যদি যাদের নাম বাদ গেছে তারা তো গিয়ে ভোট দিতে পারবে না, ধরে নেওয়া যায়, বা যাদের নাম বাদ যেতে চলেছে তারাও গিয়ে ভোট দিতে পারবে না। সুতরাং এই জায়গা থেকে কিন্তু তৃণমূল কংগ্রেস আর নির্বাচন কমিশনের কোনো দায় নেই যে তৃণমূল জিতলো কি বিজেপি জিতলো কি অন্য কেউ জিতলো, তাদের কিছু দায় নেই, তারা তাদের কাজ করছে। সুতরাং এটা করে তারা নির্বাচন কমিশনের ওপরও যে চাপ সৃষ্টি করবে সেটাও সম্ভব হবে না। সো এটা একটা হতাশার বহিঃপ্রকাশ ছাড়া আমি কিছু বলতে পারছি না। মানে এখানে কোথাও গিয়ে কি স্যার তৃণমূল অন্ধকারের মধ্যে ঢিল ছোড়ার মতো যে ব্যাপারটা, সেই ব্যাপারটা সামনে উঠে আসছে? একটা দল ডুবে যাচ্ছে, মানুষ যখন ডুবে যায় কোনো কিছু আঁকড়ে ধরে বাঁচতে চায়। কর্মচারীরা একেবারে, তৃণমূলের কর্মচারী মানে সমর্থকরা, কর্মীরা, তারা তো একেবারে কী বলে হতাশাগ্রস্ত হয়ে গেছে, বোঝাই যাচ্ছে। তা সেই হতাশাটা যাতে চেপে না বসে সেই জন্য একটা রাস্তায় নেমে বিক্ষোভ দেখানো, উজ্জীবিত করা দলের কর্মীদের, এটা একটা প্রক্রিয়া। কিন্তু সত্যিটা মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলেছেন, যেটা আমি আপনাকে বললাম, 20 টাকা যদি আপনার থেকে কেউ কেড়ে নেয় টিউশন করে আপনি মেকআপ করবেন, অর্থাৎ 20 টাকা, অর্থাৎ তৃণমূলের ভোট কমবে। আবার অন্যদিকে আরেকটা চর্চার বিষয় উঠে আসছে রাজীব কুমারের। রাজ্যসভায় রাজীব কুমার যাচ্ছেন। তৃণমূল যে কটি নাম দিয়েছে তার মধ্যে অতি চর্চায় রয়েছে এই রাজীব কুমারের নামটি। এই বিষয়টা কীভাবে দেখছেন আপনি? আমি তো খুব পজিটিভ ডেভেলপমেন্ট বলবো। তৃণমূল যে 4টি নাম দিয়েছে তার মধ্যে একজন রাজীব কুমার উত্তরপ্রদেশের মানুষ, একজন যিনি আইনজীবী পেয়েছেন গুরুস্বামী, তিনি হচ্ছেন তেলেঙ্গানার মানুষ, বাকি দুজন বাংলার মানুষ। তৃণমূল যে বাঙালি জাতীয়তাবাদ, একটা সংকীর্ণ বাঙালি জাতীয়তাবাদের রাজনীতি করতো, যে রাজনীতিতে তারা অবাঙালিদের বহিরাগত বলার চেষ্টা করেছিল, সেটার কাজ করছে না। এই লিস্টটাই সেটা প্রমাণ করছে। এই বাঙালি জাতীয়তাবাদের রাস্তাটা কাজ করছে না বাংলায়, কারণ হচ্ছে এই বাংলা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাংলা, এই বাংলা হচ্ছে বিধানচন্দ্র রায়ের বাংলা, যে বাংলা কোনো প্রাদেশিকতাকে গুরুত্ব দেয় না। নেতাজি বাঙালি অবাঙালির মধ্যে কোনো তফাৎ করতেন না। তার আজাদিন ফৌজে বাঙালিদের পাশাপাশি তামিলরা ছিল, পাঞ্জাবিরা ছিল, উত্তরপ্রদেশের মানুষরা ছিল, বিভিন্ন ধর্মের মানুষরা ছিল। তারা সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু ভারতীয় হিসেবে লড়াই করেছিলেন। আজাদিন ফৌজে কোনো হিন্দু ছিল না, কোনো মুসলমান ছিল না, কোনো বৌদ্ধ ছিল না, কোনো শিখ ছিল না, কোনো খ্রিশ্চান ছিল না, শুধু ভারতীয় ছিল। এটাই নেতাজির স্পিরিট, এটাই বাঙালিদের স্পিরিট। তৃণমূল সেই স্পিরিটটাকে পরিবর্তন করে
করে তামিলনাড়ুর মতো একটা পরিস্থিতি এখানে তৈরি করার চেষ্টা করেছিল, প্রাদেশিক পরিস্থিতি, সেটা ব্যর্থ হয়েছে, বোঝা গেল। এখন তৃণমূল সেই জন্য লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়িয়েছে, তার উপর নির্ভরশীল, বেকার ভাতা দিয়েছে, তার উপর নির্ভরশীল। এই যে বেকার ভাতা তাদের দিতে হলো, এই যে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ যে বাড়াতে হলো, এটাই প্রমাণ করছে তৃণমূলের বাঙালি জাতীয়তাবাদ কাজ করছে না। আজকের এই লিস্টটাও সেটাই প্রমাণ করলো। রাজীব কুমারের নাম দিয়েছে, কার নাম দেবে তৃণমূলের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু লিস্টটা দেখে আমি সত্যিই খুব খুশি, তাদের সংকীর্ণ সাম্প্রদায়িক রাজনীতি থেকে বেরিয়ে আসছে। আবার বিজেপির বক্তব্য যে সমস্ত ব্যক্তিরা তৃণমূলের বলা চলে কথা শুনে চলেছে তাদেরকেই এই লিস্টে নাম দেওয়া হয়েছে, আপনি একই মনে করছেন? না, সেটা তো স্বাভাবিক, যারা বিজেপির কথা শুনে চলে তাদেরও তো বিজেপির লিস্টে নাম দেয়, এই কথাটা বলাই যায়। হ্যাঁ, তা স্বাভাবিক ব্যাপার। তো যেরকম এটাও তাহলে প্রশ্ন উঠতে পারে বিজেপির দিক থেকে যদি বলি, একজন বিচারপতি, তিনি রাজ্যসভার সদস্য হয়েছিলেন অবসর নেওয়ার পর, আর যিনি রাম মন্দিরের রায়টা দিয়েছিলেন, তাই না, তখন সমালোচনা করেছিল তৃণমূল কংগ্রেস। তাহলে আজকে বিজেপিও সমালোচনা করতে পারে যদি সেই বিচারপতি পক্ষপাতগ্রস্ত হন। তাহলে রাজীব কুমার পক্ষপাতদুষ্ট ছিলেন, অর্থাৎ তৃণমূল কি বলছে যে রাজ্য পুলিশের আইজি, রাজ্য পুলিশের ডিজি যে সে তৃণমূলপন্থী মানুষ ছিল, এটাই তো ইন্ডিকেট করছে। কিন্তু এর মধ্যে আইনত কোনো বাধা নেই, তিনি তো দিতেই পারেন। সেই এর মধ্যে আইনত বাধা নেই, কিন্তু একটা রাজনীতির একটা অস্ত্র বিজেপি পেল বলা যেতে পারে। যে প্রচারটা তাদের বিরুদ্ধে হতো, যে বিচারপতি বিজেপির সাংসদ হয়ে রাজ্যসভায় গেছেন, এই প্রচারটা একটা চলতো, সেটাকে কাউন্টার করার একটা বড় অস্ত্র পশ্চিমবঙ্গে বিজেপি পেয়ে গেল। আপনি সম্প্রতি একটি পোস্ট করেছিলেন ফেসবুকে, যেখানে বলছেন অঙ্ক বলছে বিজেপি আসছে, মন বলছে তৃণমূল আসছে, এই বিষয়টা যদি একটু খুলে বলেন। আমি লিখেছিলাম অঙ্ক বলছে বিজেপি জিতছে, আসছে না, আর আবেগ বলছে তৃণমূল, আবেগ বলছে মমতা, তৃণমূলও বলিনি। দেখুন, যে কোনো হিসেবে আমি যদি দেখি, এসআইআরে আজকে বাদ গেল, আগের বাদ নিয়ে 65 লক্ষ নাম, আরও 60 লক্ষ নাম স্ক্রুটিনিতে আছে। যদি 1 কোটির বেশি নাম বাদ যায়, তৃণমূলের ভোট কত? 2,77,00,000, 2024-এর লেটেস্ট ফিগার বলছি। এই 1 কোটির অধিকাংশ নামই তৃণমূলের বলতে হবে, অর্থাৎ তৃণমূলের ভোট 2 কোটির নিচে নেমে আসবে। বিজেপির কত ভোট 2024-এ? 2,34,00,000। যদি বিজেপি নিজের ভোটটা ধরে রাখতে পারে, তাহলেই তৃণমূলের কাছ থেকে বিজেপির জয় নিশ্চিত। অর্থাৎ এসআইআর যেভাবে প্রক্রিয়া চলছে, যদি সমর্থনটা মোটামুটি আগের মতোই থাকে, নিশ্চিতভাবে বিজেপি জিততে চলেছে। কিন্তু বাঙালির একটা আবেগের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, এটা ভুলে যাবেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের মুখ্যমন্ত্রীর প্রার্থী, তৃণমূল জিতলে তিনি মুখ্যমন্ত্রী হবেন। বিজেপি এখনও বলতে পারেনি তারা জিতলে মুখ্যমন্ত্রী কে, এটা একটা বড় ফ্যাক্টর। দ্বিতীয়ত, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিপিএমের বিরুদ্ধে দীর্ঘ 34 বছর সিপিএম শাসনের অবসানে যে ভূমিকা, তার যে দীর্ঘ লড়াই, তার প্রতি তিনি বিজেপির সমর্থক হোক, তৃণমূলের সমর্থক হোক কি কংগ্রেসের সমর্থক হোক, মানুষের একটা সমবেদনা আছে, একটা সহানুভূতি আছে, একটা গর্ব আছে পশ্চিমবঙ্গ মানুষের। সেই যেহেতু এই আবেগের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সুতরাং এই লোকসভা নির্বাচনেই গ্যাপটা 43 লাখের ছিল বলে বিধানসভাতেও গ্যাপটা 43 লাখের থাকবে, এটা আপনি বলতে পারেন না। এটা হতেই পারে যারা বিজেপিকে ভোট দিয়েছেন লোকসভায়, তারা অনেকে বিধানসভায় তো মমতাকে ভোট দেবে, সে কথাই মমতা বলেছেন। দিল্লি গিয়ে বিজেপির অনেক ভোটার আমাদের ভোট দেবেন। এবার এই আবেগটা কীভাবে কাজ করতে পারে? ধরুন, আজকে বিজেপিতে যারা নেতৃত্ব দিচ্ছেন তারা অনেকেই তৃণমূলের মানুষ। এখন বিজেপির অনেক ভোটার ভাবতে পারেন, যদি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হন, তাহলে আমি মমতা হলো কি শুভেন্দু হলো আমার কি এসে যে আমি ভোট দেবো না, অর্থাৎ বিজেপি ভোট ড্রপ করে যেতে পারে। অথবা তারা মনে করতে পারেন এই মুহূর্তে রাজ্যের যে অবস্থা, যেভাবে বিশৃঙ্খলা চারদিকে, বিজেপি এলে কে মুখ্যমন্ত্রী হবে, শুভেন্দু হবেন কিনা সেটাও বোঝা যাচ্ছে না, একটা অনিশ্চয়তা সে ব্যাপারে। তার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মন্দের ভালো, কারণ বাঙালি স্টেটাসকো ভালোবাসে, সেই জন্যই 34 বছর বাম এখানে ছিল। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় 22 বছর জ্যোতিবাবু মুখ্যমন্ত্রী ছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় একটা সর্বভারতীয় মুখ, এইটা একটা ফ্যাক্টর। তৃতীয়ত, বাঙালি অস্মিতার একটা অ্যাঙ্গেল আছে, যেখানে মমতা বাঙালির জন্য লড়াই করছেন, এরকম একটা পারসেপশন আছে। যিনি বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, তিনি কি দিল্লির ইয়েসম্যান হবেন, নাকি তার দিল্লির বিরুদ্ধে লড়াই করার সেই দৃঢ়তা, সেই সাহসটা থাকবে? ঠিক ভুল অন্য প্রশ্ন। লড়াইয়ে মমতার দৃঢ়তা নিয়ে তো কোনো প্রশ্ন নেই, তিনি সুপ্রিম কোর্টে গিয়ে লড়াই করছেন। এই অল্টারনেটিভটা বিজেপি দিতে পারছে না। সেই জন্য আমি বলছি আবেগটা কিন্তু মমতার দিকে ঘুরে যেতে পারে। আবার হয়তো লোকসভায় ভোটটা বিজেপির দিকে যাবে, কিন্তু এই বিধানসভায় এই ভয়টা কিন্তু কাজ করছে, কারণ বিজেপি এখনও বলে উঠতে পারছে না তাদের মুখ্যমন্ত্রীর পদপ্রার্থীকে। এবার ধরুন সরকারে বিজেপি এলো, এই সরকারের অবস্থা 77-এ সর্বভারতীয় ক্ষেত্রে জনতা পার্টির সরকারের মতো হবে না, কে বলতে পারে?
সুতরাং মানুষের মধ্যেই ভয়টা কাজ করবে। আমার মনে হয় বিজেপির নেতৃত্বের উচিত খুব স্পষ্ট করে দেওয়া যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প হিসেবে কাকে তারা দেখছেন। পশ্চিমবঙ্গেই উত্তরপ্রদেশ নয়, পশ্চিমবঙ্গ বিহারও নয়, পশ্চিমবঙ্গকে অন্য রাজ্যের মতো ট্রিট করলে কিন্তু এখানে ভরাডুবি হবে। ধন্যবাদ স্যার।